2001 সালের ফেব্রুয়ারি মাস আমি এসেছি নিউ ইয়র্কে। আমার ক্যাডেট কলেজে পড়া আরেক বন্ধু ইমতিয়াজ, সে থাকে নিউ জার্সিতে। নিউ ইয়র্কের এক হাসপাতালে সে ডাক্তারি করে থাকে নিউ জার্সিতে। ঠিক 5টায় তার অফিস শেষ হওয়ার পর সে আমাকে নিতে আসে পেন স্টেশন থেকে ট্রেনে করে আমরা চলে যাই নিউ জার্সি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাত প্রায় 10টার দিকে আমরা রওনা দেই বোস্টনের দিকে। গভীর অন্ধকারের ভেতরে প্রায় 4.5 ঘন্টা ড্রাইভ করে আমরা যখন বোস্টনে পৌঁছাই তখন বোস্টনের ভোর। বোস্টন ডাউনটাউনের সুউচ্চ ভবনগুলোকে শেষ রাতের আলোয় ভালো করে বোঝা যায় না। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে স্পষ্ট হয়ে ওঠে ডাউনটাউনের সুউচ্চ ইমারতসমূহ। বোস্টনে আমাদের আস্তানা হয় MIT ক্যাম্পাসের একটা অ্যাপার্টমেন্টে। যেখানে আমার ক্যাডেট কলেজে পড়া আরেক বন্ধু ডক্টর ইফতেখার আমাদের জন্য অপেক্ষা করছিল। চার্লস নদীর তীরে বেড়ে ওঠা এই শহরটি ম্যাসাচুসেটস রাজ্যের রাজধানী। ভোরের আলোয় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে প্রভাতী বোস্টন। ফেব্রুয়ারি মাসে এই শহরের তাপমাত্রা -6 থেকে 2 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে। তাপমাত্রা মাইনাস থেকে নামা শুরু হয় ভোরের আলোয়। মাইনাস টেম্পারেচারের বরফ হয়ে যাওয়া চার্লস নদীর বরফ গলে ধীরে ধীরে পানিতে পরিণত হতে থাকে। ওপারে বোস্টন শহর, এপারে কেমব্রিজে অবস্থিত MIT। এটা হচ্ছে MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিশ্বসেরা কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান। 1865 সালে উইলিয়াম বার্টন রজার্স নামক এক ভূবিজ্ঞানী এই শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন। ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের বোস্টন এলাকা থেকে 1630 সালে আসা ইংরেজদের দখলদারিত্বের আগে এ জায়গাটির নাম ছিল ট্রি মাউন্টেইন। এ অঞ্চলের প্রধান আদিবাসীরা ছিল পিউরিটান। এই পিউরিটানরাই 1635 সালে আমেরিকায় বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম কোনো বিদ্যালয় খোলে। কারিগরি শিক্ষার জন্য বিশ্বজুড়ে নাম ডাক রয়েছে MITর। 154 একর জায়গা নিয়ে 150 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার্স আর ডক্টরাল কোর্সে পড়ানো হয়। খরচও অনেক এখানে। এই বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট $6.7 বিলিয়ন। প্রায় 4000 ছাত্রছাত্রীদের 99%ই পূর্ণকালীন ছাত্র। এখানে ভর্তি হতে পারাটা অনেক ভাগ্যেরও ব্যাপার। MIT-তে আছে ইফতেখার। আমি তাকে পেয়ে বসি, তার কাছ থেকে MIT-র গল্প শোনার চেষ্টা করি। ইফতেখার বলে, MIT-র মেইন স্ট্রেংথ আমি মনে করি যে কারণে MIT নাম করা, সেটা হলো এখানকার রিসার্চ করার ফ্যাসিলিটি, রিসার্চ করার কেপেবল প্রফেসরস, রিসার্চ এবং স্টুডেন্ট যারা আসে এরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকার বিভিন্ন জায়গা থেকে টপ স্টুডেন্টরা আসে এবং তারা নিজেরা যখন কম্পিট করে ন্যাচারালি ওদের কোয়ালিটিটা অনেক ভালো হয়ে যায় আউটপুটের। এবং তারা যখন ইন্ডাস্ট্রি দিকে কাজ করে বা তারা যখন একাডেমি দিকে কাজ করে ফ্যাকাল্টি হিসাবে ইন্ডাস্ট্রিতে যেমন যারা কাজ করে, ওরা এমপ্লয়ীদের এত খুশি করে যার কারণে MIT গ্র্যাজুয়েটদের সারা দেশে নাম। এই ইনস্টিটিউটের অ্যানুয়াল বাজেট 3-4 বছর আগে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন ছিল অ্যাবাউট $1.2 বিলিয়ন। সেখানে আমেরিকার সরকার কোনো ফান্ডিং পার সে দেয় না, তবে রিসার্চের ফান্ডিং দেয়। এখানকার প্রফেসররা রিসার্চ প্রপোজাল লেখে, সেই প্রপোজালের অনেক ফান্ডিং আসে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, যেমন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, যেমন ডিপার্টমেন্ট অফ এনার্জি থেকে, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন থেকে। তাছাড়াও প্রাইভেট ইন্ডাস্ট্রি এখানে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স রিসার্চ ফান্ডিংয়ে খরচ করে। পার্ট অফ দ্য রিজন হলো এই ইনভেস্টমেন্টের পার্ট অফ দ্য রিজন হলো যে ওরা রিটার্ন পায়, যে নতুন প্রোডাক্ট
বা নতুন একটা থিওরিটিক্যাল কোনো ব্রেক থ্রু হলো এইসব কাজের জন্য। প্লাস আরেকটা ওদের পারপাস হলো যে এখানকার স্টুডেন্টদের, গ্র্যাজুয়েট স্টুডেন্টদের বা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ওরা যে ট্রেনিংটা হয়, সেই ট্রেনিংটা ওরা কাজে লাগায় ভবিষ্যতে তারা নিজেরও রিসার্চে দে ডু এ বেটার জব। মোটামুটি বাংলাদেশি টাকায় প্রায় 1,25,00,000 টাকার মতো খরচ হচ্ছে। তার মধ্যে আমার নিজের কোনো কন্ট্রিবিউশন নাই, আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে পড়াশোনা করছি। তো সেই একটা প্রজেক্ট থেকে আমারই ফান্ডিংটা আসছে। তো প্রজেক্টে আমি প্রফেসরের আন্ডারে কাজ করতাম, যে আমার রিসার্চ ওয়ার্ক প্রজেক্টের কাজে আমাদের প্রজেক্টের আউটপুট ছিল একটা ট্রাফিক সিমুলেটর বানানো। ট্রাফিক সিমুলেটর এখন পাবলিকলি এখানকার একটা পাবলিক এজেন্সি আছে, ওরা ইউজ করে। ইন দ্য মিন টাইম আমার রিসার্চ ফান্ডিং হয়েছে, সেই রিসার্চ দিয়ে আমার থিসিসটা হয়ে গেছে। আর আমার যে স্টুডেন্ট পয়সা পেতাম ওটাতে তো চলতো না, তো আমার বউ তখন বেবি সিটিং করতো, আমার ছেলে হয়েছে আমি যখন এখানে পড়াশোনা করতাম। তো ইকোনমিক্যালি ইট ওয়াজ এ ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, বাট আমার কাছে মনে হয় যেন এই কষ্টটা ইট ওয়াজ ওয়ার্থ ইট। এমআইটির শিক্ষা নিয়ে বাংলাদেশের ছাত্ররা কি আবার দেশে ফেরত আসে? তাদের কেউ কেউ আসে, কেউ কখনোই আসে না। আমি পেয়ে যাই এই মুহূর্তে শিক্ষা গ্রহণ করা এক ছাত্রকে, তার সাথে কথা বলি। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সবার মধ্যে একটা এমআইটি সম্পর্কে একটা ফ্যাসিনেশন থাকে। আমার এখন ইচ্ছা আছে পিএইচডি করার, তারপর আমি খুব সম্ভবত টিচিং প্রফেশনে যাব। আমার আসলে ফাইনালি প্ল্যান আছে আমার অ্যাটলিস্ট 10 বছর বা এখানে থেকে তারপর আমি বাংলাদেশের দিকে মুভ করব। কারণ আমার ফ্যামিলি মোটামুটি সবাই বাংলাদেশে। সো আমার মানে ফাইনালি এখানে থাকার আমার কোনো ইচ্ছা নেই। মানে মোস্ট প্রবাবলি আমার এখানে পিএইচডি করতে হয়তো বা 6 বছর লাগবে, তারপর আমি হয়তো বা 4 বছর এখানে জাস্ট এক্সপিরিয়েন্স নিব। আফটার দ্যাট আমি মনে হয় বাংলাদেশে ব্যাক করবো। এখানে এসে আপনি একটা মিশ্রিত সংস্কৃতির মিক্সড কালচারে আপনি ডেভেলপ হচ্ছেন, এটাকে আপনি কিভাবে অ্যাডাপ্ট করছেন? আমার মনে হয় খুব একটা সমস্যা হয় না আসলে। এটা যদি পজিটিভলি নেওয়া যায়, আর যেহেতু মানে থাকতেই হবে, আর নট দ্যাট যে আমি আমার নিজের সংস্কৃতি বা নিজের পরিবেশ সব কিছু আমি ছেড়ে দিচ্ছি, নট দ্যাট। 1 মাস বা 2 মাস সময় দিলে ঠিক হয়ে যায় আর কি। কারো হয়তো বা বেশি সময় লাগে, বাট আর আসলে একবার মানে বিজি হয়ে গেলে সব কিছুতে, পড়াশোনা তারপর কাজ সব কিছুতে বিজি হয়ে গেলে পরে ফাইনালি আমার মনে হয় অ্যাডাপ্ট করতে কোনো সমস্যা হয় না, অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করে যায় সবাই। কিন্তু দেশে কেন ফেরত যেতে চায় না, এর একটা ব্যাখ্যা দাঁড় করালো ইমতিয়াজ। না, আমাদের প্রবলেমটা হলো যে আমরা দেশে যে আমরা যেই মানে টেকনোলজি বা এই সমস্ত জিনিসগুলোতে যে স্কিলফুল, সেগুলি তো ওখানে অ্যাপ্লাই করতে পারবো না। দ্যাট ইজ দ্য মোস্ট মানে প্রবলেম। তারপরে যে পরিমাণ জব অপরচুনিটি এই দেশে আছে সেটা বাংলাদেশে তো নেই। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মানে গ্রেটেস্ট ডিফারেন্স। কেউ যাচ্ছি না আমরা। তাইওয়ানের ছেলেরা তাদের দেশে ফেরত গিয়ে তাদের প্রযুক্তিতে প্রসার ঘটানোর চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের ছেলেরা সেরকম কোনো চেষ্টা কেন করছে না? কেন? তাইওয়ান হলো ডেভেলপ কান্ট্রি, সে ওদের অপরচুনিটি ওখানে অনেক বেশি, এবং দেশের যে এনভায়রনমেন্ট তারা সেটাকে ফিল করতেছে এবং সে চলে যাচ্ছে তারা। কিন্তু আমাদের দেশে আমরা যেহেতু আমরা ওই অপরচুনিটি পাবো না, পলিটিক্যাল কারণে আমরা যে পজিশন পাওয়ার কথা সেটাও পাচ্ছি না। শুধু যে পড়াশোনা নিয়েই মেতে থাকে এমআইটির ছাত্ররা তা কিন্তু নয়। পড়াশোনার সাথে নানা রকমের সোশ্যাল কালচারাল ছাত্র সংগঠনও তাদের আছে দেখি। যে সকল সংগঠনের কার্যক্রম কিছুটা বোঝা যায় তাদের দেয়াল লেখনগুলো দেখে। এমআইটির ছাত্রদের মধ্যে সাদা কালো বিভাজন আছে কি নাই পরিষ্কার করে বোঝা যায় না, কিন্তু সাদা কালোর বিভেদের দ্বন্দ্বটি কিছুটা হলেও আছে, তার প্রমাণ মিলল এই সকল দেয়াল লেখন দেখে। একবার ঢুমারি তাদের সুভেনির শপে। এমআইটির সুভেনির শপ, ছাত্রছাত্রীদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাজানো দোকান। কিন্তু এই দোকানে যা কিছু বিক্রি হবে তার সব কিছুতেই থাকবে এমআইটির লোগো। জিনিসপত্র ব্যবহারের সময় এমআইটিকে যাতে মনে রাখা যায় সে চিন্তা থেকেই এমন আয়োজন। এই যে সকল স্ট্যাটিস্টিক্সের কথা বলা হলো সেটা কিন্তু 2001 সালের। এরপরে বোস্টনের অবস্থার নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে, এমআইটিরও অনেক পরিবর্তন হয়েছে। শাকুর মজিদ, এমআইটি, বস্টন।